অনেকেই বারংবার একটি প্রশ্ন করেন, জ্যোতিষ শাস্ত্র কি আদৌ বিজ্ঞান? এই প্রশ্নটির উত্তর নিয়েই আমাদের আজকের আলোচনা। আমার স্বল্প জ্যোতিষ শাস্ত্রের প্রতি যে জ্ঞান রয়েছে তার সাপেক্ষেই আমি এই আলোচনা করবার চেষ্টা করব এবং আশা করি আমি আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। প্রথমেই বলি, জ্যোতিষ যে শাস্ত্র এটি বেদান্তের সঙ্গে সম্পর্কিত। বেদান্তের যে 6টি পার্ট তার মধ্যে রয়েছে শিক্ষা, ছন্দ, কল্প, ব্যাকরণ, জ্যোতিষ এবং নিরুক্ত। জ্যোতিষকে একটি বেদান্তের অংশ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং এটি পরবর্তী বৈদিক যুগের একটি অংশ হিসেবে আমরা একে ট্রিট করতে পারি। গ্রহ, নক্ষত্র, এদের অবস্থা এগুলির সম্পর্কে বা এগুলির সাপেক্ষে ভবিষ্যৎ গণনা করবার একটা প্রথা সেটি প্রাচীন যুগ থেকেই চলে আসছে। এই ভবিষ্যৎ দেশের হতে পারে, এই ভবিষ্যৎ রাজ্যের হতে পারে, এই ভবিষ্যৎ কোনো একটি দলের হতে পারে, কোনো একটি ইন্ডিভিজুয়াল মানুষের হতে পারে, কোনো একটি বিষয়ের হতে পারে, কোনো একটি ঘটনার হতে পারে। তো এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ এইগুলি নিয়ে চর্চা, তারই নাম হলো জ্যোতিষ। পরবর্তীকালে ধীরে ধীরে এই শাস্ত্রের উন্নতি হয়েছে। আরও বিভিন্ন মানুষ তাদের যে সমস্ত চিন্তা ভাবনা সেগুলি এর মধ্যে যুক্ত করেছেন। বর্তমান যুগেও এই শাস্ত্রের বিবর্তন ঘটে চলেছে। প্রশ্নটি হলো, এই শাস্ত্রকে কি আমরা সরাসরি বিজ্ঞান বলতে পারি? এই প্রশ্ন এটি বেশ জটিল একটি প্রশ্ন। জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত গ্রহ আর জ্যোতিষ সম্পর্কিত গ্রহ, এদের ডেফিনেশন কিন্তু আলাদা। জ্যোতির্বিজ্ঞানে আমাদের পৃথিবী কেন্দ্রিক কক্ষপথ চিন্তা করা হয় না, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। কিন্তু জ্যোতিষ চর্চার ক্ষেত্রে পৃথিবী সাপেক্ষে অপরাপর গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদির যে মুভমেন্ট সেইটাকে ক্যালকুলেট করা হয়। এইটি হচ্ছে গিয়ে একটি জিওসেন্ট্রিক অরবিট, এটি একটি আপেক্ষিক গতি। এটি কিন্তু প্রকৃত গতি নয়, অর্থাৎ সূর্য সাপেক্ষে পৃথিবীর গতি নয়, পৃথিবী সাপেক্ষে পৃথিবী থেকে সূর্যকে যে অবস্থায় দেখতে পাওয়া যায় তার সাপেক্ষে এই জ্যোতিষ চর্চা করা হয়। এই অংশটি কিন্তু অবৈজ্ঞানিক নয়। আপেক্ষিক গতির চর্চা আমরা সকলেই করি এবং আপেক্ষিক গতি এই বিষয়টি আমরা প্রত্যেকেই জানি। তাহলে গ্রহদের সংজ্ঞাটা প্রকৃতপক্ষে কি? জ্যোতিষ মতে গ্রহরা হলেন সেই সমস্ত আবর্তনশীল বস্তুপিণ্ড বা বিন্দু, কাল্পনিক বিন্দু হতে পারেন, বাস্তব বিন্দু হতে পারেন, যারা পৃথিবী পৃষ্ঠস্থ সমস্ত জীবকুল বা বিভিন্ন ঘটনাবলীর উপর কিছু প্রভাব বিস্তার করেন। একটি আবর্তনশীল সিস্টেম, একটি সিস্টেম যেটা পরিভ্রমণ করছে মহাকাশ বা ব্রহ্মাণ্ডে একটা ভাসমান অবস্থায় এই সিস্টেম রয়েছে। এই যে সিস্টেম অর্থাৎ সৌরজগৎ, এর মধ্যে মুভ করছে বা এর মধ্যে ঘুরছে যত রকম বস্তুপিণ্ড, তারা সকলেই পৃথিবীর ওপরে কিছু না কিছু প্রভাব বিস্তার করতে পারে। কোনো প্রভাব যদি বিস্তার না করে সেই ক্ষেত্রেও অবশ্যই মাধ্যাকর্ষণ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স তার মধ্যে পড়বে এবং এই যে মাধ্যাকর্ষণ বলের একটা সন্তুলিত অবস্থা, সেটাই কিন্তু পৃথিবীকে পৃথিবীর জায়গায় ধরে রেখেছে। আমরা রাহু কেতু বলে দুটি বিন্দুর অবতারণা করে থাকি। কেউ এদেরকে ছায়া গ্রহ হিসেবে নাম দিয়ে থাকেন। ছায়াগ্রহ নাম দেওয়ার একটা কারণ রয়েছে। রাহু কেতু এদের অবস্থান সাপেক্ষেই সূর্য, পৃথিবী, চন্দ্র এদের সমন্বিত অবস্থান গ্রহণ সৃষ্টি করতে পারে। যখনই গ্রহণ সৃষ্টি হয় তখনই রাহু কেতু নামক বিন্দু দুটি, সূর্য, চন্দ্র, পৃথিবী, এরা সবাই একই রেখায় অবস্থান করে এবং রাহু কেতুর সঙ্গে সংযুক্ত হলেই চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে অথবা পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। তাই জন্য এই ছায়া উৎপাদক বিন্দু দুটি বা ছায়া উৎপাদক অবস্থা সূচনাকারী বিন্দু দুটিকে ছায়া গ্রহ হিসেবে নাম দেওয়া হয়েছে। গ্রহ, নক্ষত্র এদের যে অবস্থা এবং অবস্থান সেটিকে নির্দেশ করবার জন্য কিছু অঙ্ক রয়েছে। সেই অঙ্কের পেছনে অবশ্যই বিজ্ঞান রয়েছে এবং বিজ্ঞান রয়েছে বলেই আমি একজন মানুষের কুণ্ডলী তৈরি করি বা আর একজন তৈরি করুক বা আপনি তৈরি করুন, সেই কুণ্ডলী কিন্তু একই হবে। যেখানকার কুণ্ডলী, যে সময়ের কুণ্ডলী, যে মানুষই সেই কুণ্ডলী করুন না কেন, প্রত্যেকবারে সেই কুণ্ডলী এক হবে। সুতরাং জন্ম কুণ্ডলীতে যারা মনে করেন পৃথিবী নেই, তারা ভুল মনে করেন। পৃথিবীর সাপেক্ষেই জন্ম কুণ্ডলী নির্ধারিত হয় এবং পৃথিবীর অবস্থা এবং অবস্থান সেটি নির্দেশ করে লগ্নবিন্দু এবং সমস্ত বিচার সেগুলি কিন্তু আমরা করি লগ্নবিন্দু সাপেক্ষে। আর লগ্নের ইন্ডিভিজুয়াল বিচার সেটা কিন্তু পৃথকভাবে করা হয় এবং লগ্ন সাপেক্ষেই একজন জাতক সারা জীবনের ফল সেগুলি কিন্তু প্রাপ্ত হয়। গণিত জ্যোতিষ
অঙ্ক করা, যেখানে অঙ্ক কষে আমরা গ্রহ অবস্থান নির্ধারণ করছি আমাদের কুণ্ডলী পর্যন্ত, সেই পর্যন্ত কিন্তু এটি বিজ্ঞানসম্মত এবং বিজ্ঞান হিসেবেই একে আমরা ট্রিট করতে পারি। কিন্তু যখন আমি আপনার জন্মকুণ্ডলী বিচার করব, তখন কিন্তু আমি বিজ্ঞান ছেড়ে দর্শনে প্রবেশ করব। এখানে ইনটিউশন অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ। এখানে বহু রকম কম্বিনেশন হতে পারে এবং সেই কম্বিনেশনের নির্ধারিত ফল সেটা নাও হতে পারে। বহু জন্মকুণ্ডলী প্রেডিক্ট করতে আমরা ব্যর্থ হই, নির্দিষ্ট ঘটনাটিকে খুঁজে পেতে আমরা অসফল হই। যদি জ্যোতিষশাস্ত্র পরিপূর্ণ বিজ্ঞানসম্মত হতো, সিস্টেমেটিক হতো, তাহলে তার আউটকাম সেটা কিন্তু ফিক্সড হতো। এটি দর্শন, এটি শাস্ত্র, এটি চর্চা, এর আউটকাম রয়েছে, কিন্তু এটি বিজ্ঞান নয়। তাহলে আমরা বারংবার যে ওয়ার্ডটি ইউজ করি বিজ্ঞানসম্মত জ্যোতিষ শিক্ষা, তাহলে এই ওয়ার্ডটা কেন ইউজ করি? বেসিক্যালি জ্যোতিষ বিজ্ঞান হোক বা না হোক, শিখন পদ্ধতি সেটা যখন সিস্টেমেটিক হয় তখন সেটি বিজ্ঞানসম্মত হতে পারে। যদি একটা পারফেক্ট লেসন প্ল্যান থাকে, যদি একটা প্রপার সিলেবাস থাকে, যদি একটা শিক্ষাদানের প্রকৃত পদ্ধতি থাকে, এবং যারা এডুকেশন ওরিয়েন্টেড পড়াশুনো করেছেন তারা জানেন যে এটিকে কিন্তু শিক্ষা বিজ্ঞান হিসেবেই ট্রিট করা হয়। তাই জ্যোতিষ শিক্ষা গ্রহণ করবার যে পদ্ধতি সেটি বিজ্ঞানসম্মত আমরা বলি, কিন্তু ফলিত জ্যোতিষ, বিচার ভিত্তিক জ্যোতিষ, সেটা যে বিজ্ঞান সেটা কিন্তু আমরা বলতে পারি না। তাহলে আমরা আশা করতেই পারি যে আপনাদের মনে যে প্রশ্নগুলি উঠেছিল, আপনারা যে প্রশ্নগুলি আমাকে বারংবার করেছিলেন, তার একটা সুষ্ঠু সমাধান সূত্র আমি আপনাদের সামনে তুলতে সক্ষম হলাম।